This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ইরান ইসরায়েল যুদ্ধের দিকে নজর রাখতেই হবে, কারণ B2 থেকে ফেলা বাস্টার বাংকারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গেছে আস্ত পরমাণু কেন্দ্রই। পুরো পরিকাঠামো পাথরের ভিতরে ঢুকে গেছে, ছাদ ভেঙে মাটিতে মিশে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশে গতকাল মধ্যরাতে তিনটে পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। B2 বম্বার থেকে ফেলা হয়েছিল বাংকার বাস্টার বোমা। আর মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গেছে পরমাণু কেন্দ্রগুলি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন সেই ছবি। মার্কিনী হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করছেন কথা। আমি এই মুহূর্তে আপনাদের সেই পোস্টটা দেখাবো। ডোনাল্ড ট্রাম্প যে পোস্টটি করেছেন সেই পোস্টটা দেখাবো এই মুহূর্তে আপনাদের। পারমাণবিক কেন্দ্রের ছাদ ভেঙে মাটিতে মিশে গেছে, সেই স্যাটেলাইট ইমেজ দেখে, স্যাটেলাইট ইমেজের ছবি দেখে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলা মার্কিনী সেনা চালিয়েছিল সেই কেন্দ্রগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্যাটেলাইট ইমেজ মোতাবেক কার্যত ধ্বংস হয়ে গেছে ইরানের পরমাণু কেন্দ্র, দাবি মার্কিন প্রেসিডেন্টের। সুজয় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, একবার জানতে চাইবো মার্কিন প্রেসিডেন্টের এই বয়ান, তিনি এই বয়ান যখন দিচ্ছেন তখন পাল্টা তেহরানে কিন্তু গতকাল থেকে লাগাতার দাবি করে আসছে যে এই মার্কিনী হামলায় তাদের কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একেবারে দীপ, দেখো এই পোস্ট কিন্তু সেটারই জবাব বলা চলে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই দাবি করছিলেন যে যেভাবে মার্কিন সেনা হামলা চালিয়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র এবং ইরান দুতরফেই দাবি করা হচ্ছিল যে এই গবেষণা কেন্দ্রে তেমন কোনো ক্ষতি হয়নি। সেই কারণে এবার সরাসরি স্যাটেলাইট ইমেজ, স্যাটেলাইটের ছবি, সেই ছবি একদম সুস্পষ্ট ছবি সামনে নিয়ে এসে দেখানো হচ্ছে বা ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তারা কত বড় আঘাত হানতে সক্ষম হচ্ছে। তার কারণ এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কোথাও একটা তাদের যে ক্ষমতার জাহির করা সেটারও একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল বিশ্বের সামনে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে দাবি করেছিলেন সাংবাদিক সম্মেলনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পাল্টা যেভাবে ইরান দাবি করছিল যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা সব কিছু আগে থেকেই সরাতে সক্ষম হয়েছিল। তাই এটা কোথাও একটা আমেরিকার পক্ষেও প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, তারা যাতে তাদের ক্ষমতা যেটা তারা দেখিয়েছে সেটাকে যাতে সর্বসমক্ষে জাহির করতে পারে বা সর্বসমক্ষে নিয়ে আসতে পারে। সেই কারণেই এই স্যাটেলাইটের ছবি, সেই ছবি সামনে নিয়ে আসে এবং সেই ছবি আমরাও দেখাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে পারমাণু গবেষণা কেন্দ্রের যে ছাদ সেটা মাটিতে মিশে গিয়েছে। তার পাশাপাশি যে পরিকাঠামো রয়েছে পাথরের, সেই পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে গিয়েছে। অর্থাৎ পারমাণু স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে সেরকমটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং এই যে B2 বিমান, যে বিশেষ বিমানের মাধ্যমে অ্যাটাক করা হয়েছিল, সেই অ্যাটাক যে সফল হয়েছে সেটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে আরও একবার দেখানোর চেষ্টা করলেন বা বোঝানোর চেষ্টা করলেন, এটাই তার প্রমাণ। একেবারেই সুজয়, B2 থেকে ফেলা বাস্টার বাংকার বোমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রের। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গেছে ইরানের পারমাণবিক যে কেন্দ্রগুলি তার পরিকাঠামো পাথরে কার্যত মিশে গেছে, ঢুকে গেছে। গোটা পরমাণু কেন্দ্রের ছাদ সেটা মাটিতে মিশে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার হামলার পর আরো তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। আজ 11তম দিন লাগাতার ইরানের হামলার জবাব দিয়ে চলেছে ইসরায়েল। ইরানের বুশহার বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসরায়েলের এয়ার স্ট্রাইকে বুশহার বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের করম শাহাতেও পিন পয়েন্ট অ্যাটাক করা হয়েছে। বারবার ইসরায়েলি সেনা যেটা দাবি করছে তাদের প্রতিটি হামলা অত্যন্ত প্রিসাইজ, মানে নিখুঁতভাবে টার্গেটকে গিয়ে আঘাত করছে। তাতে সাধারণ মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, কিন্তু শত্রুপক্ষের সেনা শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, বারবার দাবি করছে আইডিএফ এর হামলায় ধ্বংস হয়ে গেছে ইরানের সেনা ঘাঁটি। আজ 11তম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনা যখন ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোতে বেছে বেছে হামলা চালাচ্ছে, তারপর আরও তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। ইরানের লাগাতার হামলার জবাব
দিয়ে চলেছে তেল আভিভ। ইরানের বুশহার বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের এয়ার স্ট্রাইকে বুশহার বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের কারমান শাহাতেও পিন পয়েন্ট অ্যাটাক করা হয়েছে দাবি আইডিএফ এর। আর এদিকে ইরানের অস্ত্র ভান্ডার কার্যত গুঁড়িয়ে দেওয়ার দাবি করলো ইসরায়েল। 2200 কিলোমিটার উড়ে গিয়ে মধ্য ইরানের মিসাইল সংরক্ষণাগারে হামলার দাবি করলো ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়ার আগেই খোরাম শাহর 4 ক্ষেপণাস্ত্র মজুতের জায়গা ধ্বংস করার দাবি করলো আইডিএফ। অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো যে সুড়ঙ্গগুলো, সেগুলো তো হামলার দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার। ইরানের অস্ত্র ভান্ডার কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে দাবি করলো ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসরায়েলি বায়ুসেনা কার্যত 2200 কিলোমিটার উড়ে গিয়ে মধ্য ইরানের মিসাইল সংরক্ষণাগারে হামলার দাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্সের। ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়ার আগেই খোরাম শাহর 4 ক্ষেপণাস্ত্র মজুতের যে জায়গা, মানে ইরানে যে জায়গায় তাদের সবচেয়ে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলগুলো মজুত করে রাখতো, সেই জায়গাগুলো বেছে বেছে ইসরায়েলি বায়ুসেনা ধ্বংস করে দিয়েছে, এমনটাই দাবি করলো আইডিএফ। অস্ত্র সংরক্ষণের জন্য যে সমস্ত সুড়ঙ্গগুলো ব্যবহার করা হতো হামলার, সেই সুড়ঙ্গগুলিতেও হামলার দাবি তুলেছে ইসরায়েলি বিমান বাহিনী। সুজয় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আমরা দেখছিলাম যে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালাতে পারে এই আশঙ্কায় ইরান তাদের অধিকাংশ অস্ত্রশস্ত্র মিসাইল ভান্ডারগুলোকে এখন আন্ডারগ্রাউন্ড অপারেট করছে। এবার সেই আন্ডারগ্রাউন্ডগুলোতেও বেছে বেছে টার্গেট করে হামলা করছে ইসরায়েল, এমনটাই দাবি করলো আইডিএফ। একেবারে দেখো, ইসরায়েল ডিফেন্সের থেকে দাবি করা হচ্ছে যে 20টা যুদ্ধ বিমান গতকাল প্রায় 30টিকে বেশি ক্ষেপণাস্ত্র তারা হামলা চালিয়েছে এবং যার জেরে ইরানের যে রেডার এবং স্যাটেলাইট সিস্টেম, সেই সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করা গিয়েছে এবং এই এয়ার স্ট্রাইকের জেরে কিন্তু তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও তারা ধ্বংস করেছে, যেমনটা ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে লাগাতার কিন্তু কয়েকদিন ধরে দুপক্ষই, প্রথমে দুই দেশের মধ্যে যে লড়াইটা ছিল, এখন কিন্তু দুপক্ষই কার্যত হার মানতে নারাজ। কেউ সেখানকার স্থানীয় বাসিন্দাদের বা সেখানকার দেশবাসীর তরফ থেকেও কিন্তু তারা যে কোনো মূল্যে দুই দেশই চাইছে এই যুদ্ধে জয় করতে এবং সেই কারণে কিন্তু ক্রমশ যত সময় যাচ্ছে অ্যাটাক বাড়ছে, ক্ষয়ক্ষতি বাড়ছে এবং সেইভাবে একদম সুনির্দিষ্টভাবে টার্গেট করে দেখা যাচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা, সেখানে হামলা চালানো হচ্ছে। তার পাশাপাশি রেডার, স্যাটেলাইট সিস্টেম সমস্ত কিছু টার্গেট করে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং এবার ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা ইরানের সেই স্যাটেলাইট সিস্টেম, তারা যে 20টি যুদ্ধ বিমান নিয়ে 30টির বেশি ক্ষেপণাস্ত্র যে হামলা চালিয়েছে, তাদের ইরানের স্যাটেলাইট সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম সেটা সম্পূর্ণ ধ্বংস করা। একেবারে সুজয়, নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। তেহরানে ইরানের অস্ত্র ভান্ডার টার্গেট করলো ইসরায়েল। ইরানের অস্ত্র ভান্ডারে আইডিএফ এর এয়ার স্ট্রাইক, ভয়াবহ বোমা বর্ষণ, মুহুর্মুহ বোমা, ধ্বংস ইরানের বহু মিসাইল, এমনটাই দাবি আইডিএফ এর। পশ্চিম ইরানেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চালিয়েছে আইডিএফ এর অন্তত 20খানা যুদ্ধ বিমান, আছড়ে পড়েছে 30টারও বেশি মিসাইল। ধ্বংস ইরানের রেডার এবং স্যাটেলাইট সাইট, যে সমস্ত জায়গাগুলো থেকে ইরান তাদের নজরদারি চালাতো, সেই সমস্ত রেডার এবং স্যাটেলাইট সাইটও ধ্বংস করে দেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছে ইসরায়েল। তেহরানে ইরানের অস্ত্র ভান্ডারে টার্গেট করা হয়েছে। তেল আভিভ থেকে একদম ওয়ার ফ্রন্ট থেকে আমাদের সহকর্মী মনীষ ঝা রয়েছেন, টিভি9 এর প্রতিনিধি। দেখুন কি বলছেন। देखिए, ईरान के लिए तो करो या मरो की स्थिति है, क्योंकि ईरान के पास 3 विकल्प है। खास करके ईरान के सुप्रीम लीडर के पास एक विकल्प है कि वो इराक के सद्दाम हुसैन की तरह लड़े और फिर वीरगति को प्राप्त हो। दूसरा विकल्प है कि वो राष्ट्रपति असद की तरह सीरिया जैसा छोड़कर चले जाएं। और जो तीसरा विकल्प है कि जैसे लीबिया में गद्दाफी ने किया कि उन्होंने पहले परमाणु कार्यक्रम को छोड़ दिया लेकिन बाद में वो फिर मारे गए। तो इसी तीनों विकल्प में से कोई एक विकल्प उनके पास बचा है। अमेरिका के बमबारी के बाद से हालात वाकई में बदल चुके हैं, लेकिन अगर मैं चूंकि इजराइल में मौजूद हूं, तेल अवीव में मौजूद हूं, तो मैं ये कह सकता हूं कि इजराइल के लिए ये सिचुएशन अब 1 और 1 2 नहीं बल्कि 1 और 1 11 जैसी है। इजराइल में काफ़ी जोश है, लेकिन हाँ, ईरान के मिसाइल हमले को यहाँ पर कोई भी एक भी आदमी हल्के में नहीं ले रहा है। इसलिए जैसे ही सायरन बजता है सब तुरंत ही सुरक्षित ठिकाने में बंकर में पहुंच जाते हैं। और वहीं दूसरी तरफ अगर आप देखें तो जो दूसरे देश के लोग यहाँ पर हैं, उनकी सरकारें, खासकर भारत सरकार ने एक रेस्क्यू ऑपरेशन सिंधु के तहत यहाँ से इजरायलियों को निकालने का फैसला किया। हालात चिंताजनक हैं, लेकिन इजराइल की तरफ से टारगेट सेट है और लगातार स्ट्राइक ईरान पर किए जा रहे हैं। देखिए, साफ तौर पर है
ये तब तक नहीं रुकेगा जब तक ईरान में सत्ता नहीं बदल जाती है। और चूंकि आप लोग इसकी चर्चा कर रही हैं तो मैं आपको बता दूं कि इसके लिए कैंडिडेट भी तय हो चुका है और उस कैंडिडेट का नाम जोर शोर से इजराइल भी समर्थन कर रहा है। हालांकि अंतिम फैसला अमेरिका को लेना है, लेकिन इजराइल की मर्जी अगर माने तो थोड़े 2 साल पहले से ही इसकी तैयारी शुरू कर दी गई थी, जब ईरान के शाह पहलवी के बेटे रजा पहलवी ने आकर इजराइल में मुलाकात की प्रधानमंत्री नेतन्याहू से, राष्ट्रपति हेरजोग से, और माना यही जा रहा है कि अगर सत्ता परिवर्तन की स्थिति आई तो रजा पहलवी को आगे करके अफगानिस्तान वाले मॉडल में जैसे वहां पर गनी को बिठाया गया था उसी तरह रजा पहलवी को बिठाया जाएगा। जी, ये प्लान है पूरा इजराइल का और शायद अमेरिका का भी। जी, প্রতিনিধি মানিশ ঝা একদম ওয়ার ফ্রন্ট থেকে এই মুহূর্তে জানাচ্ছিলেন ইরানের কি পরিস্থিতি। তিনি যেমনটা জানাচ্ছিলেন এই মুহূর্তে ইরানের কাছে হয় মরো নয় মারো এই পরিস্থিতি। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস দা, একটু আগে আমরা আমাদের রিপোর্টার মানিশ ঝা ওয়ার ফ্রন্টে দাঁড়িয়ে যেমনটা জানাচ্ছিলেন যে ইসরায়েল এই মুহূর্তে কার্যত গলার টুটি চেপে ধরেছে ইরানের। লাগাতার ইরানের মিসাইল যে সমস্ত মিসাইল ভান্ডারগুলো রয়েছে, অস্ত্র ভান্ডার রয়েছে, লাগাতার টার্গেট করা হচ্ছে। ইরানের কাছে এখন কি ডু অর ডাই সিচুয়েশন? হ্যাঁ, ইরানের কাছে এই ইঙ্গিতটা আগে থেকেই ছিল, যেই জন্যই তারা প্রিসাইজ অ্যাটাক গুলো করছিল এবং বারবার স্ট্র্যাটেজিক্যালি সেই জায়গাগুলো হিট করছিল যেখানকার হিউম্যান কন্ডিশনস গুলো ইসরায়েলের দিকে আছে বা ইসরায়েলের ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট গুলোকে। এই সময় দাঁড়িয়ে ইসরায়েল যে অ্যাটাক গুলো করছে সেটা কনক্লুডিং স্টেজ অ্যাটাকের, এবং সেখানে ইরান যদি রিটালিয়েট একসাথে একটা বড় কিছু করে বসে সেটা অবাক হবার কিছু নেই। তো কারণ ইরান যেভাবে হিট হচ্ছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ইরানের রিপ্লাই করাটা কোনো অবশ্যম্ভাবী কিছু একটা ঘটনা এবং যে কোনো মুহূর্তে সেই অ্যাটাকটা তারা করতে পারবে, বাট সেটা বলতে পারেন মৃত্যুর আগের যে শেষ নিঃশ্বাসের সময় সেটা। শুভাশিস আমাদের সঙ্গে থাকুন, আমি আসবো আবার আপনার কাছে। ইরানের রিয়াজাত শহরেও ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ এর ড্রোন এবং রকেট ধ্বংস করেছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। ইস্পাহানেও আইডিএফ এর ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান। সায়ন্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এখনো পর্যন্ত এই যুদ্ধের 11তম দিন ইরানের একাধিক শহরে ড্রোন রকেট হামলা চালাচ্ছে ইসরায়েল, পাল্টা আইডিএফ এর ড্রোন রকেট ধ্বংসের দাবি করছে ইরানও। একদমই, দেখো ইরানের একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে দীপ, ইরানে সেই সব জায়গাতেই অ্যাটাক করেছে ইসরায়েল যেগুলো স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম পরমাণু ঘাঁটি হোক বা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে অথবা তাদের যে সামরিক হেডকোয়ার্টার সেখানেই অ্যাটাক করছে ইসরায়েল। কিন্তু পাল্টা ইরান অ্যাটাক করছে কিন্তু ইসরায়েলের যেগুলো জনবসতি এবং সাধারণ মানুষের বসবাস করছে সেই সব জায়গায়। যদিও ইসরায়েলের তরফে দাবি করা হয়েছে যে ইরানের যেসব জায়গায় টার্গেট করা হয়েছিল সেখানে তারা সাকসেস হয়েছে এবং একাধিক তারা সামরিক ঘাঁটি, এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি রেডারও পর্যন্ত তারা গুড়িয়ে দিয়েছে। তো এই জায়গাতেই ইরানের কিন্তু কোমর অনেকটাই ভেঙে গিয়েছে, যে কারণে ইরান কিন্তু মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। তার মানে যুদ্ধের 11তম দিনে ইরান কিন্তু এখন খানিকটা চাপে। এদিকে চরমে ইসরায়েল ইরান সংঘাত। ইসরায়েল লক্ষ্য করে একের পর এক মিসাইল অ্যাটাক এখনো জারি রেখেছে ইরান, পাল্টা কড়া জবাব দিচ্ছে ইসরায়েলও। রবিবার ইরানের সেনাবাহিনীর লঞ্চ প্যাড ধ্বংস করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছোড়ার আগেই ধ্বংস করা হয়েছে লঞ্চ প্যাডগুলি, দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। তেহরানের হুমকি সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়াই একমাত্র লক্ষ্য, হুঁশিয়ারি ইসরায়েলের। শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস দা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসরায়েল বেছে বেছে ইরানের যে মিসাইল ঘাঁটিগুলো রয়েছে, অস্ত্রাগারগুলো রয়েছে, এমনকি আন্ডারগ্রাউন্ডেও যে অস্ত্রাগারগুলো রয়েছে সেগুলোকেও টার্গেট করছে। মানে এই যুদ্ধটা কি এবার একেবারে গুটিয়ে আনতে চাইছে ইসরায়েল, শেষ করতে চাইছে একেবারে? অ্যাবসলিউটলি, এটা কনক্লুডিং স্টেজে নিয়ে যেতে চাইছে এবং সব থেকে বড় কথা রিটেলিয়েশনের চান্সেস গুলোকে এরা নষ্ট করে দিতে চাইছে। কারণ যে যে জায়গা থেকে বা যে যে পদ্ধতিতে রিটেলিয়েট করার জায়গা থাকতে পারে সেই সবকটা জায়গায় ইসরায়েল প্রিসাইজ অ্যাটাক গুলো করছে। তার একটাই কারণ তারাও জানে যে ইরান কিন্তু মরে গিয়েও মরবে না এরকম টাইপের একটা দেশ, এবং ইরান যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো মরণ কামড় মেরে দিতে পারে। সেই জিনিসটাকে মাথায় রেখেই তারা এমন একটা অ্যাটাক করার চেষ্টা করছে যেই অ্যাটাক গুলোর মাধ্যমে তারা রিটেলিয়েশন পদ্ধতিগুলো যেগুলো ইরানের হতে পারে সেগুলোকে বন্ধ করে দেবে। শুভাশিস, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আরো একটা আপডেট দেখাই আপনাদের। তেল আভিভে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার, ভারতীয়দের দেশে ফেরাতে অপারেশন সিন্ধু, দফায় দফায় আটকে পড়া ভারতীয়দের উদ্ধার। এই মুহূর্তে আরো একটা আপডেট পাওয়া যাচ্ছে, তেল আভিভে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার, ভারতীয়দের দেশে ফেরাতে অপারেশন সিন্ধু, দফায় দফায় আটকে পড়া ভারতীয়দের উদ্ধার। আপনারা জানেন আমরা লাগাতার আপনাদের দেখাচ্ছি ইরান এবং ইসরায়েলে আটকেও রয়েছেন একাধিক ভারতীয়, এমনকি বাংলার বেশ কয়েকজনও তেল আভিভে আটকে রয়েছেন।
এবার তাদের দেশে ফেরাতে অপারেশন সিন্ধু, দফায় দফায় আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। इस वक्त इंडियन एम्बेसी पर मौजूद हूं और भारतीयों का दूसरा जत्था यहां से स्वदेश के लिए रवाना हो रहा है। इस वक्त आप देख सकते हैं कि इजराइल में जो भारत के राजदूत हैं जेपी सिंह, वो यहां पर मौजूद हैं। और इसके अलावा अगर आप देखिए तो जो भारतीयों के स्वदेश वापसी के लिए यहां पर बस लगाई गई है, चूँकि बॉर्डर यहाँ पर बंद है। और मैं आपको दिखाने की कोशिश भी करूँ। रोहित जरा आप बस के भीतर आइए। हेलो, इस वक्त हम तेल अवीव में इंडियन एम्बेसी के ठीक सामने में हैं, एक बस में मौजूद हैं और यहाँ से भारतीयों का दूसरा जत्था स्वदेश के लिए जा रहा है। मैम, आप लोग कब से हैं यहाँ पर? 36 years. 36 years. Yeah. तो इस तरह के हालात कभी देखे थे आपने? नहीं, इस टाइम जरा ज़्यादा है, थोड़ा जरा ज़्यादा है। वहाँ से तो हर रोज़ फ़ोन आते थे कि आप जल्दी आ जाओ, जल्दी आ जाओ, इसलिए निकल पड़े। बाकी तो इराक वॉर टाइम यहाँ थे, अक्टूबर 7 के टाइम भी यहाँ थे, कुछ दर्ज ऐसा नहीं था, लेकिन इस टाइम ज़रा ज़्यादा हो गया। तो आप लोग यहाँ पर कब से हैं? हम लोग यहाँ पर 15 years। वो सेफ रूम है तो रिलेटिवली सेफ फील होता है, बट ऑफ कोर्स वो थोड़ा एंजाइटी और डर रहता ही है। कहाँ से हैं आप लोग? मुंबई। पोस्ट डॉक साइंटिस्ट इन हिब्रू यूनिवर्सिटी। So now we are finishing and now going back to India। तो वहाँ तो सहारनपुर से फोन आ रहा होगा। माता जी पिताजी बड़े चिंतित हैं और माता जी तो इतने भावुक हैं और ये कहेगी मातृत्व जो उनकी भावना है वो कह रही हैं कि भाई तू बस से आ जा। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিকে নজর রাখতেই হবে। আজ রেজাল্টে গণনা চলছে এই মুহূর্তে, সেখানে এখনো পর্যন্ত সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস পেয়েছে 32,308টি ভোট, বিজেপি প্রার্থী এখনো পর্যন্ত 11,987, বাম কংগ্রেস জোটের প্রার্থী 13,144টি ভোট পেয়েছেন। এই মুহূর্তে সপ্তম রাউন্ডের শেষে যা জানতে পারা যাচ্ছে 19,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। মহাদেব কুন্ডু আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। মহাদেব। একদমই, দেখো যেভাবে গণনা শুরু হয়েছে, গণনার পর যা রেজাল্ট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটাই এগিয়ে গেছে। এখনো পর্যন্ত সপ্তম রাউন্ড গণনা শেষ এবং সপ্তম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী পেয়েছে 32,308টি ভোট, বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে চলে গেছে 11,997টি ভোট এবং বাম কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন অর্থাৎ কংগ্রেসের প্রার্থী তিনি পেয়েছেন 13,144টি ভোট। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন আলিফা আহমেদ তিনি অনেকটাই ভোটে এগিয়ে গিয়েছেন। মহাদেব, একটা জিনিস জানতে চাইবো, এই মুহূর্তে বিরোধী প্রার্থীরা মানে বিজেপি এবং জোট প্রার্থীদের তাদের পক্ষে কি এই মার্জিনকে আরো কমিয়ে আনা বা এই মার্জিনটাকে টপকে গিয়ে যাওয়া কি সম্ভব কোনোভাবে? দেখো যেটা গণনাকে যেটা বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে গণনা শুরু হয়েছে তাতে তৃণমূলের ভোটের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাতে কিন্তু ধীরে ধীরে বাড়ার সংখ্যাটাই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ দেখো যে প্রায় 2,52,667 ভোট, তার মধ্যে 73 কিছু পার্সেন্ট ভোট পেয়েছে প্রদান হয়েছে এবং সেই ভোট প্রদান 73% ভোট প্রদান হলে পারে সেক্ষেত্রে কিন্তু যেভাবে একের পর এক ইভিএম থেকে যেভাবে ভোটে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীরা এগিয়ে যাচ্ছে তাতে কিন্তু অনেকটাই শক্ত কিন্তু এই তৃণমূল প্রার্থীকে এগিয়ে যাওয়া। বেশ মহাদেব, অনেক ধন্যবাদ। যেমনটা আমাদের সহকর্মী মহাদেব জানাচ্ছিল, সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী 32,308টি ভোটে এগিয়ে পেয়েছেন, বিজেপি পেয়েছে 11,987 ভোট, বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছে 13,144টি ভোট। এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী প্রায় 19,000 ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে।